সংবিধান থেকে এক চুলও নড়া হবে না, সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। বললেন সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে উৎপাকের কৌশল নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর বক্তব্যে সংকট আরো ঘনীভূত হবে বললেন মির্জা ফখরুল। সস্ত্রীক পুলিশ পরিদর্শক হত্যায় মেয়ে ঐশী সহ 3 জন রিমান্ডে। অতিরিক্ত মাদক সেবন ঐশীকে বোধ শূন্য করে দেয় বলছেন মনোবিদরা। তোষা পাটের পর এবার দেশে পাটের জীবন রহস্য উদ্ভাবন। দেশীয় বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী। দর্শক সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ সংবাদে। সঙ্গে আছে আমি সাবরিনা হোসেন। বলছিলাম একে স্টেন্টেবার সংবাদ শিরোনাম, এবারে পরে সংবাদ। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সংবিধানের বাইরে এক চুলও নড়া হবে না। বিএনপি জামাত সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করলেও তা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অরাজনৈতিক ব্যক্তিদের ক্ষমতার খায়েশ পূরণ করতে গিয়ে অসাংবিধানিক শক্তির ভোগান্তিতে জনগণকে আর যেন পড়তে না হয় সে বিষয়ে গণমাধ্যমকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। রোববার হঠাৎ করেই গণভবনে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশি পাটের জন্মরহস্য আবিষ্কারের কথা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও ব্রিফিং এর শুরু থেকে 40 মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। ছোটখাটো ভুল ত্রুটির বিষয়ে সহজ স্বীকারোক্তিও ছিল তার বক্তব্যে। ছোটখাটো যে সমস্ত ঘটনা ঘটছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, এমন না যে কাউকে আমরা লাই দিয়ে মাথায় তুলছি। দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত এবং অভিযান চালিয়েছি তার ফলেই হলমার্ক, ডেস্টিনি সহ বিভিন্ন দুর্নীতির চিত্র মানুষের সামনে উঠে এসেছে। আমরা কিন্তু এগুলি সৃষ্টি করিনি। হলমার্কের সৃষ্টিটা হাওয়া ভবন থেকেই হয়েছিল। হাজার হাজার কোটি টাকা পাওনা কোনো কোনো ব্যাংকের নিয়ে চলে গেছে। স্বনামধন্য লোক হলে তো আর কিছু বলা যায় না, সেটাই তাদের জন্য সব জায়েজ। সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য থাকলেও দেশের মানুষকে অশান্তিতে ফেলার ভয়াবহ দৃষ্টান্ত তৈরির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমান, কাজে এটা আমাদের ধর্মীয় মূল্যবোধের উপরে চরম আঘাত। ধর্মের নাম নিয়ে রাজনীতি করে এই ইসলাম ধর্মের উপরেই এত বড় আঘাত এনপি, জামাত এবং হেফাজতকারীরা করেছে। লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ এই 3টি শক্তি একে অপরের পরিপূরক হয়ে কাজ করলে এটা রাষ্ট্র সুষ্ঠুভাবে চলে এবং সেই ব্যবস্থাটাই আমরা নিয়ে এসেছি। তবে এখানে আবার জনগণের জীবনে অশান্তি টেনে আনার প্রচেষ্টা কিসের স্বার্থে, কেন, সেটাই আমার প্রশ্ন। তবে সাংবাদিকদের আগ্রহ ছিল আগামী নির্বাচন নিয়ে। জবাবে বারবার সংবিধান দেখিয়ে দেন প্রধানমন্ত্রী। জনগণ ভোট দিয়েছে আমাদেরকে, সংবিধান সংশোধন করেছি, যা হবে সংবিধান মোতাবেক হবে, তার থেকে হবে না, বাস এক চুলো নড়ব না। ওনারা যেটা কল্পনা করছেন বা ওনারা যা চিন্তা করছেন সেটা ঠিক না এবং তা হবে না, আমি এটা বলতে পারি। ওনারা চাচ্ছেন সাংবিধানিক সংকট তৈরি করতে, কিন্তু ইনশাআল্লাহ সেটা হবে না, এটা আমি বলতে পারি। রিয়াজুল কাদের সবুজ, দেশ টিভি, ঢাকা। আগামী 12 সেপ্টেম্বর বিকেল 5টায় নবম জাতীয় সংসদের 19তম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বর্তমান সংসদের এটি হতে পারে শেষ অধিবেশন। আর এই অধিবেশনে নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন অনুপস্থিতির পর প্রধান বিরোধী দলের সদস্যরা গত বাজেট অধিবেশনে যোগ দিয়েছিলেন। বাজেট অধিবেশন শেষ হয় 16 জুলাই। সংবিধান অনুযায়ী 60 দিনের মধ্যেই পরবর্তী অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি। 2014 সালের 24 জানুয়ারি এই সংসদের মেয়াদ শেষ হবে। নির্দলীয় সরকার নিয়ে সরকার উটপাখের কৌশল অবলম্বন করছে বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন 90% মানুষের দাবিকে অস্বীকার করে সরকার দেশকে সংঘাত আর অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকারের একগুঁয়েমির কারণে দেশ অনিশ্চয়তা ও সংঘাতের দিকে যাচ্ছে। 5 সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিকে সমর্থন দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। সরকার যাই বলুক না কেন, এই তাদের এই একগুঁয়েমি এখন পর্যন্ত দেশকে অনেক অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতার দিকে নিয়ে গেছে এবং আমরা মনে করি যদি সরকার এখনো তাদের শুভবুদ্ধির উদয় না হয় তাহলে দেশ আরো সংঘাতের দিকে এগিয়ে যাবে। আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা এখনো মনে করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেবেন এবং তার জন্য প্রয়োজনীয় সংশোধনী আগামী পার্লামেন্ট নির্বাচনে তারা নিয়ে আসবেন। অন্যথায় আন্দোলন জোরদার করে দাবি আদায় করা হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। কাইসার রহমানী, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রীর বক্তব্যে সংকট আরো ঘনীভূত হবে, কোন দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। আবারও জানিয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলন কর্মসূচি নির্ধারণে 18 দলীয় জোট নেতাদের সঙ্গে রাতে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জোট নেতাদের বৈঠকে আন্দোলন কর্মসূচি ছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকের আগে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হলে বিএনপি তাতে অংশ নেবে না। তিনি বলেন, আন্দোলন করে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবে। প্রধানমন্ত্রীর কাছে জাতির প্রত্যাশা ছিল যে তিনি অন্তত একবার রাষ্ট্রনায়কোচিত একটি পদক্ষেপ গ্রহণ করবেন, এই বিদ্যমান যে সংকট সেই সংকটকে নিরসন করবার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু দুর্ভাগ্য এই জাতির আমাদের যে তিনি এই সংকট নিরসনের তো কোনো উদ্যোগ নেয়নি, উপরন্তু তার এই সংবাদ ব্রিফিং এর মধ্য দিয়ে সেই সংকট আরো ঘনীভূত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অযৌক্তিক দাবির মাধ্যমে বিরোধী দল দেশকে সংঘাতের পথে ঠেলে দেওয়ার পায়তারা করছে, এমন অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। অন্যদিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তি এখনো সক্রিয়, তারাই বিভিন্ন ইস্যু তৈরি করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। বিএনপি, জামাত, হেফাজত ইসলাম আর ৭১-এর ঘাতক, এরা সবাই একই শক্তি মুদ্রার এপিট আর ওপিট, দেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার একটা গভীর ষড়যন্ত্র। তত্ত্বাবধায়ক সরকার এমন কোন দিল্লির লাগতো না, এমন কোন আলাউদ্দিনের চেরাগ না যে তত্ত্বাবধায়ক সরকার হলেই তাদের ক্ষমতায় বসায় দেবে। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। বাংলাদেশের যথাসময়ে সংবিধান সম্মত পন্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, পরিষ্কার কথা। সেই নির্বাচনে আসলে ভালো, না আসলে আমও যাবে, ছালাও যাবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। যে অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই সরকারের অধীনে নির্বাচনে আসুন এবং নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। শেখ হাসিনার সরকারের অধীনে বাংলাদেশে ৬,০০০টি নির্বাচন হয়েছে। উন্নত দেশগুলোর কায়দায় সারা দেশে সরকারের উন্নয়নের পক্ষে প্রচারণা চালানো হবে বলেও জানান মন্ত্রী। এই বিলবোর্ড বাংলাদেশের সব শহরে যাবে ইনশাআল্লাহ, এবং এই প্রচারণা খুব সহসায়। আরিফুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোকে নিয়ে নতুন জোট করার পরিকল্পনা করছে জাতীয় পার্টি। সকালে সভাপতি মণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এ সময় গণমাধ্যমে সভাপতি মণ্ডলীর সদস্যদের পদত্যাগের খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের বনানী কার্যালয়ে সভা করে মহাজোটের শরিক জাতীয় পার্টি। সভায় মহাজোটে থাকার বিষয়টি নিয়ে আলোচনার পাশাপাশি বিকল্প হিসেবে এককভাবে নির্বাচনের প্রসঙ্গটি উঠে আসে। সভা শেষে সংবাদ সম্মেলনে রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে নিজেদের প্রার্থী বাছাই করতে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।
নির্বাচন কমিশনের দরকার মনে করলে আগামী নির্বাচনের আগে আচরণ বিধি সংশোধন করবে। নির্বাচন কমিশনার শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, যে কোনো সরকারের অধীনে নির্বাচন করতে কমিশন প্রস্তুত আছে। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন করতেও কমিশন মানসিক এবং দাপ্তরিকভাবে প্রস্তুত বলে এই সময় মন্তব্য করেন তিনি। আমরা আচরণ বিধিটা তৈরি করব এবং এটা পর্যালোচনা করব ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার অল্প কিছু আগে, যাতে নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই আচরণ বিধিটা কাজ করে এবং এই আচরণ বিধি অধীনে সবাই নির্বাচনটা করে জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হয়। যেহেতু নির্বাচনের সময় নিবন্ধনটার প্রয়োজন হয়, নির্বাচনটা একটু দেরি আছে, আশা করি এর মধ্যে আমরা আদেশ যা পাওয়ার পেয়ে যাব। আদালত যেভাবে নির্দেশ দেবে নির্বাচন কমিশনও সেভাবেই কাজ করবে। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমান, তার বন্ধু রনি এবং গৃহকর্মী সুমিকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ মহানগর হাকিম আদালতে 3 জনকে হাজির করে পুলিশ রিমান্ড চাইলে আদালতে আদেশ দেন। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বাবা মায়ের প্রতি ক্ষোভ থেকে ঐশী তার বন্ধুদের নিয়ে বাবা মাকে হত্যা করেছে। আটক বন্ধু রনি ও গৃহকর্মী সুমি তাকে সহায়তা করেছে। আরো 2 জনকে ধরতে পুলিশের অভিযান চলছে। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার চামেলিবাগের একটি ফ্ল্যাট থেকে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 2 সন্তান ঐশী ও ঐহি এবং গৃহকর্মী সুমিকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন তারা। 2 দিন নিখোঁজ থাকার পর মেয়ে ঐশী নিজেই পুলিশের কাছে ধরা দেন। এরপর তাকে নিয়ে অভিযান চালিয়ে সুমি, রনি সহ 5 জনকে আটক করে পুলিশ। রোববার দুপুরে ঐশী, তার বন্ধু বিজানুর রহমান ওরফে রনি ও গৃহকর্মী খাদিজা খাতুন ওরফে সুমিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। ঐশীর আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেয়ে ঐশী রহমান সহ 3 জনকে 5 দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেয় আদালত। ঐশীর আইনজীবী ঐশীকে অপ্রাপ্ত বয়স্ক উল্লেখ করে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানান। জুবিনিয়াল কোর্ট গঠন করে এই মামলার রিমান্ড শুনানির জন্য বলেছিলাম, বিজ্ঞ আদালতের কাছে নিবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেনি। বিজ্ঞ আদালত মাইনর জেনেও এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ঐশী সহ তার মাদকাসক্ত বন্ধুরা মিলে এই হত্যাকাণ্ড ঘটায়। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আদালত তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক অবস্থান তৈরি হওয়া উচিত। আমরা বলেছি এই আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা উচিত। এই 3 জনকে আদালতে নেওয়ার আগে গোয়েন্দা পুলিশ এক ব্রিফিং এ জানায়, ইয়াবা সেবী ঐশী বাবা মায়ের প্রতি ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঐশী তার বন্ধুদের নিয়ে মা বাবাকে হত্যার পরিকল্পনা করে। ইন্সপেক্টর মাহফুজের শরীরে 2টো আঘাতের চিহ্ন থাকলেও তার মায়ের শরীরে 11টি আঘাতের চিহ্ন ছিল। তো যেহেতু মাই সবসময় বাসায় থাকতেন এবং তিনি হয়তো বেশি শাসন করতেন বা তাকে তার এই যে অবাধ চলাফেরা এবং অন্যান্য তার যে সমস্ত কর্মকাণ্ড যেগুলো খুব ভালো ছিল না বলে আমরা জানতে পেরেছি, সেগুলো বাধা দিতেন বলে তার উপরই আসলে ক্ষোভটা খুব বেশি ছিল। খুনের সঙ্গে ঐশীর আরো 2 বন্ধু জড়িত, তাদেরকেও ধরতে পুলিশের অভিযান চলছে। দেশ টিভি, ঢাকা। অতিরিক্ত মাদক সেবন ঐশীকে বোধশূন্য করে দিয়েছিল। সেজন্যই সন্তান হয়েও বাবা মাকে হত্যা করতে তার হাত কাঁপেনি। তবে সন্তান হিসেবে নয়, একজন মাদকাসক্ত হিসেবে দৃশ্যত সে তার 2 প্রতিদ্বন্দ্বীকে হত্যা করেছে বলে মন্তব্য মনোবিদদের। মাদকাসক্ত সন্তানকে ঘরে আটকে না রেখে নৈতিক শিক্ষার পাশাপাশি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাটা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। সস্ত্রীক পুলিশ কর্মকর্তা খুনের ঘটনা সমাজের জন্য সতর্ক বার্তা বলে জানান তারা। বাংলা শব্দ সম্ভারে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন শব্দ মা। সন্তানের কাছে মা বাবার অবস্থান বরাবরই অন্য সব সম্পর্কের চেয়ে কিছুটা আলাদা। বর্তমান সমাজ ব্যবস্থায় মা বাবার স্নেহ আদরেই বেড়ে ওঠে বেশিরভাগ শিশু, কিন্তু কখনো কখনো সেই সন্তানই আবার হয়ে যায় বাবা মায়ের হন্তারক। এমনই এক নজিরবিহীন মর্মবিদারক দৃষ্টান্ত স্থাপন করল পুলিশ অফিসার মাহফুজের একমাত্র মেয়ে ঐশী। মাদকাসক্ত ঐশী হত্যা করল তার প্রিয় বাবা মাকে। মনোবিজ্ঞানী আর সমাজবিজ্ঞানীদের কাছে প্রশ্ন ছিল, কতটা বেপরোয়া হলে কিংবা কি পরিমাণ মাদকাসক্ত হলে একজন সন্তান নিজের মা বাবাকে পর্যন্ত হত্যা করতে পারে? মনস্তাত্ত্বিক অবস্থায় বা কেমন থাকে সে সময়? এই মাদকাসক্ত তরুণী 2 জন মানুষকে খুন করেছে। হ্যাঁ, তারা হয়তো তার বাবা মা, কিন্তু বাবা মা হিসেবে তারা খুন করে নাই। তারা খুন করেছে কি তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে, যে আমাকে আটকে রেখেছে, আমাকে অবরুদ্ধ করে রেখেছে। তার ভিতরে ক্ষোভ তৈরি হয়েছে। এই ক্ষোভকে সামাল দিতে পারে না। কখন পারে না?
মাদকের প্রভাবে পারে না, আরো নানা কারণে পারে না। একই সাথে ক্লোজ সোসাইটি, একই সাথে ওপেন সোসাইটি, সন্তানের সাথে আগে বাবা মার যে একটা নিবিড় বন্ধন ছিল, পারিবারিক যে বন্ধন ছিল, সমাজের যে একটা বন্ধন ছিল, কমিউনিটির সাথে একটা বন্ধন ছিল, সেই বন্ধনগুলো আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। পুলিশের কাছে দেয়া ঐশীর বক্তব্য মতে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা আর ইয়াবা সেবনের কারণে বাসায় আটকে রাখা হতো তাকে। পরিবারের এই কড়াকড়ি শাসন ঐশীকে ক্ষিপ্ত করে তোলে, সেজন্যই বন্ধুদের সহায়তায় বাবা মাকে খুন করে ঐশী। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, মাদকাসক্ত সন্তানকে ঘরে আটকে না রেখে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। মাদকাসক্ত মানে একটা ব্রেন রিল্যাপসিং ডিজিজ, ক্রনিক ব্রেন রিল্যাপসিং ডিজিজ, দীর্ঘমেয়াদী বারবার হয় এমন একটি রোগ। সুতরাং রোগীকে চিকিৎসা করানোটাই গুরুত্বপূর্ণ, আটকে রাখাটা গুরুত্বপূর্ণ নয়। ভুল সিদ্ধান্ত। এমন ঘটনা সমাজে উদ্বেগ উৎকণ্ঠা তৈরির পাশাপাশি অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। এই ধরনের ঘটনাটা একটা সমাজকে নাড়া দিয়ে যাওয়ার জন্য অনেক বড় একটা ঘটনা, এবং আমরা অবশ্যই চাই না যে এই ধরনের ঘটনা দ্বিতীয়টি আর ঘটুক, এবং এখন থেকে আমাদের আসলে পদক্ষেপ নিতে হবে, এবং সেখানে আমাদের সবার দায়িত্ব আছে, প্রতিটি সমাজ সচেতন মানুষের দায়িত্ব আছে। সমস্যা সমাধানে পারিবারিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার তাগিদ তাদের। যদি আত্মীয় শরীফুল ইসলাম খান, দেশ টিভি, ঢাকা। তোষা পাটের পর এবারে দেশি পাটের জীবন রহস্য উন্মোচন করতে পেরেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। এর ফলে দেশি পাট আরো উন্নত হবে। আজ গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান। এই গবেষণায় নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী মাকসুদুল আলমও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বাংলার এক সময়ের প্রধান অর্থকরী ফসল পাট। বিশ্বজুড়ে একসময় পাটের চাহিদার ৮০% সরবরাহ করত বাংলাদেশ, কিন্তু এখন পাটের সেই স্বর্ণযুগ নেই। বিশ্ববাজারে পাটের কম দাম আর কম চাহিদার জন্য চাষিরা পাট উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলেছেন। ঠিক এমনই এক সময় পাট নিয়ে দ্বিতীয় সুখবরটি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানালেন, এবার দেশি পাটের জন্মরহস্য আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। জেনোম আবিষ্কারের মাধ্যমে পাটের মধ্যে থাকা জিনগুলোকে শনাক্ত করে সামান্য পরিবর্তনের মাধ্যমেই উন্নত জাতের পাট উদ্ভাবন সম্ভব হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সোনালী আঁশ দেশের মানুষের জীবনে সোনালী হাসি ফিরিয়ে আনবে। পরিবেশ বান্ধব জিনিস চাই, সেক্ষেত্রে পাটের একটা বিরাট চাহিদা বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমাদের সেই সোনালী আঁশ আবার যেন আমাদের সোনালী দিন ফিরিয়ে আনে, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সরকার কাজ করে যাচ্ছে। পাট নিয়ে এই গবেষণায় নেতৃত্ব দেওয়া বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলমও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। অর্থনৈতিক দিক থেকে বলতে চান, গবেষণার দিক থেকে বলতে চান, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের দিকে বলতে চান, সব দিক থেকে একটা সোনালী আঁশের মতে সোনালী। আমাদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, আমরা যথেষ্ট চেষ্টা করছি। এর আগে 2010 সালে তোষা পাটের জন্মরহস্য উন্মোচন করেন বিজ্ঞানী মাকসুদুল আলম ও তার সহযোগীরা। ফাহমিদা রহমান করবি, নিউজ ডেস্ক, দেশ টিভি। কয়লা ও গ্যাসের মতো প্রাথমিক জ্বালানির অব্যবস্থাপনা দেশের টেকসই উন্নয়নের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। টেকসই জ্বালানি নিরাপত্তার জন্য আমদানি নির্ভরতা কমিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি কোম্পানির মাধ্যমে কয়লা গ্যাস উত্তোলনের পরামর্শ তাদের। সমস্যা সমাধানে সময়োপযোগী রাজনৈতিক সিদ্ধান্তের উপর জোর দিয়েছেন তারা। 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করতে শিল্পায়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। কয়লা ও গ্যাসের মতো মুখ্য জ্বালানি ব্যবস্থাপনার জন্য সুষ্ঠু কোনো নীতিমালা না থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জ্বালানি সমস্যা নিয়ে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে দেশের খনিজ সম্পদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনায় উঠে আসে। কোন রকমের গ্যাস ইউটিলাইজেশন পলিসি নাই, দিন আনি দিন খাই। আমি এখন শুনেছি এখন ইন্ডাস্ট্রিতে কানেকশন দেয়া হচ্ছে মন্ত্রণালয় থেকে। যে পদক্ষেপ নেবে না ওই তো নতুন করে সরকার পরিবর্তনের সাথে সাথে উঠতে পারতে যাবে, তাহলে এই ধারাবাহিকতা কে রক্ষা করবে? পৃথিবীতে যত দেশে কয়লা আছে অন্তত সেসব দেশে তারা স্টাডি করতেছে, ফোরবেট নিতে তারপর পাইলট প্রজেক্ট ইনস্টিটিউট আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু এইগুলি কে করবে? এই দায়িত্বটা কিন্তু এখন পর্যন্ত সরকার কাউকে দেয়। জ্বালানি বিশেষজ্ঞ মতামিম বলেন, সমস্যা সমাধানে কার্যকর রাজনৈতিক সিদ্ধান্তের দরকার। এই প্রাইমারি এনার্জি অভাব অর্থায়নের যে প্রবলেম, এটা কোনো সরকারের প্রবলেম না, এটা জাতীয় প্রবলেম। জনগণের সম্পদ গ্যাস যেন দেশের বাকি 90-95 ভাগের অ্যাক্সেস হয়, তারা যেন এটা উপভোগ করতে পারে। এই গত 42 বছর ধরে ঢাকা শহরের মেজরিটি এবং কিছু মফস্বল শহরে কিছু লোক বিনা পয়সায় চুলায় গ্যাস জ্বালাচ্ছে।
আমি বলবো বিনা পয়সায়। বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে শিল্প উদ্যোক্তাদের বিকল্প উৎস ব্যবহারের উপর জোর দেন জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়ানোর উপরও জোর দেন আলোচকরা। মাহবুবুল আলম, দেশ টিভি, ঢাকা। দর্শক, দেশ সংবাদ এবার বিরতি, এরপর আরো দেখবেন। সংকট মোকাবেলায় দ্রুততম সময়ের মধ্যে পেঁয়াজের আমদানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এজন্য সব ধরনের সহায়তা দেবে সরকার। একই সঙ্গে পেঁয়াজের দাম বাড়ার কারণ খতিয়ে দেখে মজুতদার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশ দেওয়া হয়। পেঁয়াজ ব্যবসায়ী আছেন, নিয়মিতভাবে পেঁয়াজ আমদানি করে থাকেন বিদেশ থেকে। তারা ভারত কিংবা অন্যান্য পার্শ্ববর্তী যেসব দেশ আছে বা অন্য যে কোনো দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেবেন এবং এই পেঁয়াজ আমদানির ক্ষেত্রে যদি কোনো রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হন বা কোনো রকম অসুবিধার সম্মুখীন হন, তারা আমাদের দৃষ্টিতে আনলে সেটা আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের দেশে যদি কোথাও কোনো হোর্ডিং হয়ে থাকে বা মজুদ করে থাকে বেআইনিভাবে, সে বিষয়টাও দেখা হবে। টানা 10 বছরেও বাস্তবায়নের মুখ দেখেনি সাভারের চামড়া শিল্পনগরী। 2 দফা সংশোধনের পর এবারে শিল্পমন্ত্রী জানালেন 2016 সাল নাগাদ বাস্তবায়ন হবে এই প্রকল্প। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ শেষ হবে 2014 সালে। সাভারে কারখানা স্থানান্তরে সম্মত হলেও বর্জ্য শোধনাগার নির্মাণ খরচ পুরোটাই সরকারকে বহনের দাবি জানিয়েছেন ট্যানারি মালিকরা। কাঁচা চামড়াকে প্রক্রিয়াজাত করতে রাজধানীর হাজারীবাগে রয়েছে শতাধিক ট্যানারি। এসব ট্যানারি থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য গিয়ে পড়ছে বুড়িগঙ্গায়। এতে পানির দূষণের মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে নদীতে কোনো মাছ নেই। পরিবেশবাদী সহ নগরবাসীর দাবি বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে হাজারীবাগের ট্যানারি শিল্পকে সরিয়ে ফেলতে হবে। এ লক্ষ্যে 2003 সালে সাভারে চামড়া শিল্পনগরী গড়ে তুলতে 175 কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ, ট্যানারি মালিকদের অসহযোগিতা সহ বিভিন্ন জটিলতায় 10 বছর পার হলেও এখনো আলোর মুখ দেখেনি প্রকল্পটি। সবশেষ গত 13 আগস্ট একনেকে প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী অনুমোদিত হয়। ব্যয় ধরা হয় 1078 কোটি 71 লাখ টাকা। এর মধ্যে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ খরচের 80% বহন করবে সরকার। বাকি 20% ট্যানারি মালিকদের সরকারের কাছ থেকে নেওয়া ঋণের মাধ্যমে বহন করতে হবে বলে সংবাদ সম্মেলনে জানালেন শিল্পমন্ত্রী। তো এখানে টাকাটা কে দেবে? চামড়া শিল্পের মালিকেরা বা লেদার ফিনিশ গুডস এর মালিকেরা বলেছিল এটা সরকার দেবে, তারা দেবে না। ফাইনালি সেই নটও আমরা খুলতে সক্ষম হয়েছি। শিল্পের মালিকদের যে রিলোকেট করবে তার ক্ষতিপূরণ বাবদ ইতিপূর্বে যেটা নির্ধারিত হয়েছিল 250 কোটি টাকা, আমরা এই বাজেটে এটাকে সংস্থান রেখেছি। কারখানা স্থানান্তরে নিজেদের পক্ষ থেকে কোনো ধরনের অনীহা নেই বলে দাবি ট্যানারি মালিকদের। তবে শোধনাগার নির্মাণ খরচের পুরোটাই সরকারকে বহনের অনুরোধ করেছেন তারা। সরকার যেহেতু 80% এখানে দিতে পারে, আমরা অনুরোধ করছি যে বাকি 20% যদি আপনার মেয়রবানকে কনসিডার করেন তাহলে ট্যানারির জন্য উপকার হবে। কারণ আমাদের এমনি সেখানে প্রায় 5000 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট করতে হবে। এছাড়াও শ্রমিকদের আবাসন সহ আরো কিছু অবকাঠামো নির্মাণে প্রকল্পের বরাদ্দকৃত জমির পরিমাণ বাড়াতে হবে বলে মনে করেন ট্যানারি মালিকরা। ফরহাদ হোসেন, দেশ টিভি, ঢাকা। কুড়িগ্রাম সীমান্তে আলোচিত ফেলানী হত্যা মামলার সাক্ষ্য শুনানিতে অংশ নিতে ভারতে পৌঁছেছেন ফেলানীর বাবা সহ 4 সদস্যের একটি দল। সকালে কুড়িগ্রামের 45 বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হন তারা। বেলা 3:30টার দিকে বিএসএফ এর একটি প্রতিনিধি দল ভারতে তাদের অভ্যর্থনা জানান। কুড়িগ্রাম প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিনের রিপোর্ট। দীর্ঘ 2.5 বছর পর 13 আগস্ট থেকে ভারতের কোচবিহারে বিএসএফ এর বিশেষ আদালতে শুরু হয়েছে কুড়িগ্রামের আলোচিত ফেলানী হত্যা মামলার বিচার কাজ। জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট নামের বিশেষ আদালতে আসাম ফ্রন্টিয়ারের ডিআইজি সিপি ত্রিবেদীর নেতৃত্বে 5 সদস্যের বিচারক প্যানেল কঠোর গোপনীয়তায় এ বিচার কাজ পরিচালনা করছেন। আর এ মামলার সাক্ষ্য ও শুনানিতে অংশ নিতে সকালে ভারতের উদ্দেশ্যে রওনা হন ফেলানীর বাবা ও মামা। আমার মেয়ের কচি মেয়েটা মারছে, ছোট মেয়েটা মারছে পাখির মতন গুলি করে, তা জানি ফাঁসি হয়। বিএসএফ এর আদালতে আগামীকাল আমরা এটা সাক্ষী দিব যাতে এর ন্যায্য বা সঠিক বিচার হয়। তাদের সঙ্গে রয়েছেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিঙ্কন ও বিজিবি 45 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক খালেদ। মানবতার চরমতম লঙ্ঘনের শিকার ফেলানী। এই বিচারের ভেতর দিয়ে ফেলানীর পরিবারের আত্মসন্তুষ্টি থাকতে পারে। এই বিচারে যদি দণ্ডিত হয় অপরাধী,
তাহলে ভবিষ্যতে বর্ডার ম্যানেজমেন্টের জন্য এটি অনুসরণীয় অনুকরণীয় সিদ্ধান্ত হিসেবে কাজ করবে। আমাদের সাক্ষীদের যে 19 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে সাক্ষী গ্রহণ করা হবে সেটা আমরা 181 বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সাথে যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি। সঠিক রায়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়নও এটা যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। বিএসএফ এর 10 সদস্যের একটি দল বেলা 3:30টার দিকে বুড়িমারি স্থলবন্দর থেকে তাদের ভারতে অভ্যর্থনা জানান। 2011 সালের 7 জানুয়ারি বাংলাদেশি কিশোরী ফেলানি ভারত থেকে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফিরতে গেলে বিএসএফ এর গুলিতে প্রাণ হারান। সীমান্তের কাঁটাতারে তার ঝুলন্ত মরদেহের ছবিটি বাংলাদেশ সহ বিশ্বের মানুষের হৃদয়ে গভীর রেখাপাত করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিশিষ্ট নাট্যকার ও নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দীনের জন্মদিন আজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুদিন ব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে তার 64তম জন্মদিন। সকালে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ সহ সকল বিভাগের আয়োজনে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 1949 সালের 18 আগস্ট ফেনীর খিলে জন্মগ্রহণ করেন সেলিম আল দীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা করেন তিনি। 1986 সালে তার উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। নতুন নাট্যচর্চার ধারা ছড়িয়ে দিতে সেলিম আল দীন দেশজুড়ে গড়ে তোলেন গ্রাম থিয়েটার। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও 21 পদকে ভূষিত হন এই নাট্যজন। বিশিষ্ট সাংবাদিক নাজিম উদ্দিন মোস্তান আর নেই। বিকেলে রাজধানীর মিরপুরে নিজ বাসায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতে জানাজা শেষে কালশী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বয়স ছিল 67 বছর। নাজিম উদ্দিন দৈনিক সংবাদ ও দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন। এছাড়াও রাষ্ট্র নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের করতেন তিনি। 1998 সালে দায়িত্ব পালনরত অবস্থায় পক্ষাঘাতে আক্রান্ত হন বিশিষ্ট এই সাংবাদিক। চলতি মৌসুমে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শেষ করেছে খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, দিনাজপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার চুক্তিবদ্ধ আম চাষী ও সরবরাহকারীদের কাছ থেকে এই আম সংগ্রহ করে তারা। 70,000 মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের প্রাণ ফ্যাক্টরিতে মে মাস থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলে ঈদের আগ পর্যন্ত। দর্শক, দেশ সংবাদে আবারও বিরতি, এরপর আরো দেখবেন। মিশরে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করতে বৈঠকে বসেছে মন্ত্রিসভা। জরুরি অবস্থা উপেক্ষা করে বিক্ষোভের ডাক দিলেও পরে স্থগিত। সিলেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট আইসিসি পরিদর্শক দল। টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে দুশ্চিন্তার অবসান। শোনো, যেদিন আমি প্রথম তোমাকে দেখছি সেদিনই ভালোবেসে ফেলছি। আমি কিচ্ছু জানি না। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। কিছু বললা? না, কই কিছু না, হেডফোন ছিল। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু। মিশরকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সাহায্যের আহ্বান জানিয়েছেন সেনা প্রধান আব্দুল ফাতাহ আল সিসি। গত বুধবার থেকে নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ প্রাণ হারানোর পর প্রথমবারের মতো জনসম্মুখে দেওয়া ভাষণে তিনি আহ্বান জানান। তবে সহিংস কোনো ঘটনা ঘটলে সেনাবাহিনী নীরব থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। কয়েকদিন ধরে চলা রক্তক্ষয়ী সহিংসতার পর করণীয় ঠিক করতে রোববার আলোচনায় বসে দেশটির অন্তর্বর্তী মন্ত্রিসভা। এতে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে। এদিকে স্থানীয় সময় রোববার বিকেল থেকে কায়রোতে মুরসিকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরুর কথা থাকলেও পরে তা বাতিল করা হয়। এবারে টেলিটক 3G খেলার সংবাদ। আগামী বছরে হতে যাওয়া টি-20 বিশ্বকাপের সিলেট ভেন্যু নিয়ে আর দুশ্চিন্তা রইল না। স্টেডিয়াম দেখে সন্তুষ্ট আইসিসি পরিদর্শক দল। আর স্টেডিয়ামটির বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানিয়েছে বিসিবি। আশরাফুল কবিরের ক্যামেরায় সিলেট বিভাগীয় প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরীর রিপোর্ট।
ঢাকা ও চট্টগ্রাম স্টেডিয়াম আগে সবুজ সংকেত পেলেও সংশয় ছিল সিলেট ও কক্সবাজার স্টেডিয়াম নিয়ে। আইসিসির বার্ষিক সভা থেকে ফিরে এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও বারবারই বিকল্প ভেন্যুর কথা বলে আসছিলেন বিসিবি সভাপতি। রোববার সিলেট স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সেই সংশয় দূর করল আইসিসি পরিদর্শক দল। মাঠ দেখে সন্তোষ প্রকাশ করলেন আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি। এর আগেও আমি এখানে এসেছিলাম, তখন অনেক কাজ বাকি ছিল, তবে এখন কাজের অনেক উন্নতি হয়েছে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি বাকি কাজগুলো শেষ করতে পারবে। স্টেডিয়ামের বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হবে বলে জানালেন বিসিবির ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান নিজামুদ্দিন চৌধুরী। আমরা তো অবশ্যই কনফিডেন্ট, দেখা যাক কি হয়। সেপ্টেম্বর টাইম ফ্রেম দেওয়া আছে, আমরা এর মধ্যে কাজ শেষ করার আশা করছি। সোমবার ফতুল্লা এবং মঙ্গলবার কক্সবাজার ভেন্যু পরিদর্শন করার কথা রয়েছে পর্যবেক্ষক দলের। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ঈদের লম্বা ছুটির পর আবার অনুশীলনে নামলেন ক্রিকেটাররা। বাংলাদেশের দল ও অনূর্ধ্ব 23 দল দেশের বাইরে থাকায় সকালে কোচ শেন জার্গেনসনের কাছে রিপোর্ট করেন 12 জন খেলোয়াড়। তাদের নিয়ে চলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার প্রস্তুতি। অধিনায়ক মুশফিক জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে শেষ সিরিজটি অনুপ্রেরণা যোগাবে তাদের। 30 জন ক্রিকেটারকে নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু করলেও ঈদের আগে পরে এ দল ও অনূর্ধ্ব 23 ক্রিকেটাররা ইংল্যান্ড ও সিঙ্গাপুর সফরে চলে যান। ঈদের লম্বা ছুটির পর আবারও নেটে মুশফিক বাহিনী, তবে খেলোয়াড় ছিলেন মাত্র 12 জন। এর মধ্যে 30 সদস্যের বাইরে ছিলেন নাজমুল হাসান ও এনামুল হক জুনিয়র। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে শেন জার্গেনসনের নেতৃত্বে নিজেদের দারুণভাবে ঝালিয়ে নিলেন টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ 2010 সালে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। 5 ম্যাচ সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হলেও 4টি ম্যাচ জিতে কিউইদের হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। আবারও পুরুষশক্তি নিয়ে মাঠে নামার প্রত্যয় অধিনায়কের। আগে আমাদের কন্ডিশনিংটা বেশি ছিল, স্কিলটা একটু কম ছিল, বাট এখন স্কিলটা একটু বেশি হবে। অলদো আমাদের কাছে খুব একটা লেফটি পেস বোলাররা নাই, বাট আশা করছি 19 ওরা যখন টিমে আসবে ওদের কিছু আছে লেফটি পেস বোলার, সো তারা আমাদের ক্যাম্পে থাকবে, সো হোপফুলি আমাদের প্র্যাকটিসটা হবে ভালো। ক্রিকেটে ম্যাচ পাতানো কিংবা দুর্নীতির দায়ে শাস্তি হয়েছে অনেক খেলোয়াড়ের, কিন্তু বাংলাদেশে ম্যাচ ফিক্সিং এর ঘটনা এটাই প্রথম। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান মুশফিক। আপনি ওইভাবে চিন্তা করেন ডিস্ট্রাকশন তো অবভিয়াসলি, বাট এট দ্য সেম টাইম আমাদের সামনে কিন্তু এখন একটা বিশাল সিরিজ আছে যেটা নিয়ে আমরা কনসেন্ট্রেট করব। প্রথমে শক হয়েছে, বাট এট দ্য সেম টাইম যদি কেউ করে থাকে অবভিয়াসলি তার বিরুদ্ধে বিসিবি আছে, আইসিসি আছে, তারা সেটা নিবে ব্যবস্থা। বাট এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, সো দ্যাট আমাদের ইন ফিউচারে যেন শুধু আমাদের কেন প্লেয়ার, আমাদের যেন এজ লেভেল এবং যারা আছে শুধু সবাই যেন এখান থেকে একটা লার্ন নিতে পারে। যাচ্ছে অলমোস্ট এটা শেষ হয়ে গেলে যত তাড়াতাড়ি হয় এবং আমাদের ক্রিকেটে যেন আবার সেই নরমাল একটা ভালো পরিবেশ ফিরে আসে। তরিকুল ইসলাম নাহিন, দেশ টিভি, ঢাকা। বিসিবি নির্বাচন নিয়ে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের দেয়া বক্তব্য ঠিক নয় বলে মন্তব্য করেছেন আবাহনীর যুগ্ম সম্পাদক এবং বিসিবির অ্যাডহক কমিটির সদস্য আইএইচ মল্লিক। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের দেয়া মন্তব্যের জবাবে তিনি জানান, নির্বাচনে প্রভাব খাটানোর কোনো চেষ্টা করছে না বর্তমান কমিটি, বরং জেলা ও বিভাগীয় ফোরামই এ কাজের সঙ্গে জড়িত। সব জেলা ও বিভাগ মিলে 71টি ভোটের বিধান রাখাও ঠিক নয় বলে মন্তব্য করেন আবাহনী যুগ্ম সম্পাদক। তার মতে গঠনতন্ত্র অনুযায়ী জেলাগুলোই ঠিক করে দেবে বিভাগ থেকে কে প্রতিনিধিত্ব হবে। দর্শক, শেষ করব দেশ সংবাদ। তার আগে কেস টেমটেবা সংবাদ শিরোনামগুলো আরেকবার। সংবিধান থেকে এক চুলও নড়া হবে না, সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে উসবাকের কৌশল নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর বক্তব্যের সংকট আরো ঘনীভূত হবে বললেন মির্জা ফখরুল। সস্ত্রীক পুলিশ পরিদর্শক হত্যায় মেয়ে ঐশী সহ 3 জনের রিমান্ডে। অতিরিক্ত মাদক সেবন ঐশীকে বোধশূন্য করে দেয় বলছেন মনোবিদরা। তোষা পাঠের পর এবারে দেশি পাঠের জীবন রহস্য উদ্ভাবন দেশীয় বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী।